সাম্প্রতিক জিকের ম্যারাথন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে 100টা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করব, যে 100টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন 2024 সালের সেরা প্রশ্ন। তো দেখুন, 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো সম্প্রতি আলোচিত ওয়াটার লেমন কোন দেশের গুপ্তচর বাহিনী। তো এই রাইট আনসারটা আপনারা একটু গেস করেন, আমি বলে দিচ্ছি। এটা হলো মিয়ানমারের একটা গুপ্তচর বাহিনী। তো এটা সম্প্রতি এই জন্য আলোচিত কারণ ওয়াটার লেমন শব্দের অর্থই কিন্তু তরমুজ। তরমুজের কি হয়, ভিতরে থাকে লাল, বাইরে থাকে কিন্তু সবুজ। তো এই ওয়াটার লেমন গুপ্তচর বাহিনীটাও সামরিক মিয়ানমারের যে সামরিক জান্তা বাহিনী আছে তাদেরই কিন্তু সদস্য, কিন্তু প্রকৃতপক্ষে সাপোর্ট দেয় কিন্তু মিয়ানমারের যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে। অর্থাৎ তারা মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্য হওয়ার সত্ত্বেও কাজ করতেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদের হয়ে। এ কারণে এটার নামকরণ করা হয়েছে ওয়াটার লেমন, কারণ ভিতরে একরকম বাইরে আর একরকম। 2 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি ডিসেম্বর 2024 বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন ফুটবলার? হামজা চৌধুরী। বাংলাদেশের গর্ব, এই জন্য গর্ব কারণ হামজা চৌধুরী বাংলাদেশের বংশোদ্ভূত একজন ব্রিটিশ খেলোয়াড় এবং ইংলিশ প্রিমিয়ার লিগের কিন্তু একজন প্রখ্যাত খেলোয়াড়, এবং বর্তমান সময়ে তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল লিগে বা ফুটবল দলে কিন্তু খেলার ইচ্ছা পোষণ করেছে, এবং এজন্য কিন্তু ফিফার কাছ থেকে ছাড়পত্রও পেয়েছে। খুব দ্রুতই কিন্তু বাংলাদেশের জাতীয় দলের হয়ে তিনি খেলবে। আর হামজা চৌধুরীর পৈতৃক নিবাস হলো হবিগঞ্জ জেলায়, এবং তার বাবা কিন্তু বাংলাদেশি। 3 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশি নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে? বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে কিন্তু বাংলাদেশ নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হলেন নিগার সুলতানা জ্যোতি। নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেটের কিন্তু তিনি অধিনায়ক, এবং তাকে কিন্তু 7ম শ্রেণীর যে ইংলিশ ফর টুডে যে বইটাতে আছে এই বইটাতে কিন্তু সাকিব আল হাসানের জায়গায় স্পোর্টিক্স পার্সোনালিটি হিসাবে কিন্তু তার নাম দেওয়া হয়েছে। নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী জাতীয় দলের অধিনায়ক। এরপর 4 নম্বর যে প্রশ্নটা আছে, একাদশ বাংলাদেশ প্রিমিয়াম লিগ বিপিএল, একাদশ বাংলাদেশ প্রিমিয়াম লিগের মাস্কট কি? তো একাদশ বাংলাদেশ প্রিমিয়াম লিগের মাস্কট হলো ডানা 36। একাদশ, এবং বর্তমানে কিন্তু 7টা একাদশ প্রিমিয়াম লিগে 7টা দল কিন্তু অংশগ্রহণ করছে। আর 5 নম্বর যে প্রশ্নটা আছে, 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কততম? তো বাংলাদেশ কিন্তু 14তম অবস্থান এগিয়ে নিয়ে এসে বাংলাদেশের বর্তমান অবস্থান হলো 116তম, এবং এই বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বর্তমানে শীর্ষে আছে সুইডেন এবং সর্বনিম্নে আছে আফ্রিকার দেশ সোমালিয়া। সোমালিয়ার দস্যুদের কথা হয়তো আমরা জানি, বাবেল মানদেবে কিন্তু তারা বিভিন্ন সময় জাহাজ আটকায়, এবং বাংলাদেশেরও কিন্তু একটি জাহাজ তারা দখল করে নিয়েছিল। সম্প্রতি চীন এবং জাপানে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের নাম কি? করোনার মতো আরেকটি মহামারী ভাইরাস হিসেবে গণ্য করা হচ্ছে দ্য হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা HMPV। তো এই ভাইরাসটা ইতিমধ্যে ভারত, চীন এবং জাপানে কিন্তু মোটামুটি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এবং বাংলাদেশেও কিন্তু একজন শনাক্ত হয়েছে। এখনো পর্যন্ত এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এটাকে কিন্তু আশঙ্কাজনক বা ভয়ঙ্কর কোনো ভাইরাস হিসেবে ঘোষণা করেনি, বা এখনো কোনো সতর্কতাও কিন্তু জারি করেনি এই ভাইরাসটা নিয়ে। 2024 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি নির্বাচিত হয়েছে? ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নির্বাচিত হয়েছে ব্রাজিলের গুরুত্বপূর্ণ একটি শহর রিও ডিও জেনেরো। ব্রাজিলের বর্তমান রাজধানী কিন্তু ব্রাসেলস, এর আগে ব্রাজিলের রাজধানী ছিল এবং প্রধানতম শহর হলো রিও ডিও জেনেরো, এবং এই শহরটা 2024 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নির্বাচিত হয়েছে। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল মূলত ইউনেস্কো বিভিন্ন শহরকে নির্বাচন করে পাঠ্যপুস্তক বা যে কপিরাইট এই বিষয়গুলো বিভিন্ন লেখার প্রতি মানুষের উদ্বুদ্ধ করার জন্য কিন্তু ইউনেস্কোর একটা প্রোগ্রাম এটা, এবং প্রথম এই প্রোগ্রামের পার্টে ছিল বা ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নির্বাচিত হয়েছিল রিয়াল মাদ্রিদ, স্পেনের রাজধানী। এরপর 8 নম্বর যে প্রশ্নটা আছে, ফোর্বস 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে? তো বর্তমান বিশ্বের সব থেকে ক্ষমতাধর নারী হলেন উর্সুলা ভন ডার লেন। উর্সুলা ভন ডার লেন তিনি বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ এর প্রেসিডেন্ট, এবং ইনি কিন্তু দীর্ঘ সময় ধরে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অর্থাৎ তিনি জার্মানির একজন রাজনীতিবিদ এবং ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট। 2024 সালের ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কে? 2024 সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র তিনি একজন ব্রাজিলিয়ান তারকা
এবং বর্তমানে কিন্তু রিয়াল মাদ্রিদে খেলা করছে। এবং আশ্চর্যজনক একটা ইনফরমেশন হলো তার সম্পর্কে, তাকে কিন্তু ব্যালন ডিওর পুরস্কার না দেওয়ার কারণে রিয়াল মাদ্রিদ 2024 সালের ব্যালন ডিওরের যে আয়োজন, এই আয়োজন কিন্তু বর্জন করেছিল। কিন্তু 2024 সালের শেষেই কিন্তু তাকে সম্মানসূচক ফিফার বর্ষসেরা খেলোয়াড় কিন্তু নির্বাচিত করা হয়েছে এবং ব্যালন ডিওর লাভ করেছে কিন্তু রদ্রি। আচ্ছা, 30শে নভেম্বর 2024, আচ্ছা এটা আমি উপরে দিয়ে দিই। আমরা এখনো পর্যন্ত 9টা প্রশ্ন আলোচনা করলাম। আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের জন্য আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। সুতরাং একটু মনোযোগ সহকারে যে কথাগুলো বলবো একটু শোনার চেষ্টা করবে। শেষ মুহূর্তে তোমাদের অ্যাডমিশনের জন্য, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র 10 দিন মতো টাইম পাচ্ছ, সো কথাগুলো শুনবে। আচ্ছা, 30শে নভেম্বর 2024 দেশের তৈরি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজটা কই? যুদ্ধজাহাজটা হলো বনজা বিষখালী। বনজা বিষখালী এই যুদ্ধজাহাজটা খুলনা শিপইয়ার্ড তৈরি করেছে চীনের কারিগরি সহায়তায়। খুলনা শিপইয়ার্ড কিন্তু তৈরি করেছে। 11 নম্বর যে প্রশ্নটা আছে, 27শে নভেম্বর 2024 বাংলাদেশ কনসুলেট কোন দেশে ই পাসপোর্ট সেবা উদ্বোধন করে? তো উদ্বোধন করেছে হংকং। হংকংয়ে কিন্তু ই কনসুলেট সেবা পাসপোর্ট সেবা উদ্বোধন করে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত? তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার হলো 53%। আর আপনারা যারা জব ক্যান্ডিডেট, তারাও সাম্প্রতিক ক্লাসগুলো করেন, বিভিন্ন সময় কমেন্ট করেন, তো আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, আপনাদের জন্য এত গোছালো প্রশ্ন আমার মনে হয় ইউটিউবে কেউই আপলোড করে না। যারাই প্রশ্নগুলো দেয়, গড়পত্তন যা কিছু সামনে আসে সব কিছুই দিয়ে দেয়, কিন্তু আমি আপনাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করি প্রত্যেকটা প্রশ্ন এবছরের সেরা এবং এই ধরনের প্রশ্নগুলাই কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে। এবং আমি বিগত সবগুলো জব এক্সাম হোক কিংবা অন্যান্য যে কোনো এক্সাম হোক না কেন, সেগুলো কিন্তু টু দ্য পয়েন্টে এবং খুব স্ক্রুটিনাইজলি অ্যানালাইজ করে তার উপর ভিত্তি করে কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে থাকি। সো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু পাবলিক থাকে যারা খুব বাজে কমেন্ট করে, যেটা আমাদের জন্য খুবই বিব্রতকর। যদিও এই পাবলিকগুলোকে কিন্তু হাইড করে দিই, চ্যানেল থেকে হাইড করে দিই। সো কারোর মনে যদি বাজে কমেন্ট আসে, সে অন্তত ভিডিও দেখে চলে যান। যদি পছন্দ না হয়, বাজে কমেন্ট করলে তো আপনি আর চ্যানেলেই থাকতে পারছেন না, নেক্সট আমাদের চ্যানেলের আর কোনো ভিডিও আপনার কাছে যাবে না। সো এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের বর্তমান প্রধান বা দীর্ঘদিন ধরে প্রধানের দায়িত্ব পালন করে আসছে কে? তো দায়িত্ব পালন করে আসছে বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব আবু মোহাম্মদ আল জোলানি। আবু মোহাম্মদ আল জোলানি তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আসছেন এবং সম্প্রতি বাশার আল আসাদ দীর্ঘ সময়ের স্বৈর শাসনের উচ্ছেদ করে কিন্তু সিরিয়ার ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করেছে এবং সিরিয়ার গৃহযুদ্ধের কিন্তু অবসান ঘটেছে। জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশনের 16তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? আচ্ছা, কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? অনুষ্ঠিত হতে যাচ্ছে হলো রিয়াদ, সৌদি আরবের রাজধানী রিয়াদ। এবং এই যে জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন, এটার মূল উদ্দেশ্য হলো, এই কনভেনশনের মূল উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে মরুকরণ রোধ করা। বর্তমানে যে জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত খরা বা মরুকরণ হচ্ছে, এটা প্রতিরোধের জন্য কিন্তু এই কনভেনশনটা করা হয়েছে। 15 নম্বর যে প্রশ্ন, সম্প্রতি ইউটিউবে কি নামে নতুন একটি বাটন যোগ করতে যাচ্ছে? ইউটিউবে সম্প্রতি প্লে সামথিং নামে একটি নতুন বাটন আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন, যেখানে টাচ করা মাত্রই ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো আছে সেগুলো আপনার কাছে চলে আসবে। 16 নম্বর যে প্রশ্নটা আছে, 5ই ডিসেম্বর 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে ওশেনিয়া মহাদেশের কোন দেশে বাংলাদেশের নতুন হাই কমিশনের স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়? তো ওশেনিয়া মহাদেশ বলতে অস্ট্রেলিয়া মহাদেশ বলতে আমরা যেটাকে বুঝি ওটাকেই বোঝায়। এবং ওশেনিয়া মহাদেশের দেশ নিউজিল্যান্ড, যেটা রাজধানী ওয়েলিংটন, এই ওয়েলিংটনে কিন্তু নতুন হাই কমিশনের স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 17 নম্বর যে প্রশ্নটা ছিল, 9 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? তো বাংলাদেশের জন্য খুবই সম্মানসূচক একটি নির্বাচন বা অর্জন এটা ছিল, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। তো আনসার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক যে সংস্থাটা আছে আনসার, এই আনসারের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের আরও কিছু অঙ্গ সংগঠন আছে, তার ভিতরে অন্যতম হলো ইউনিসেফ। সারা পৃথিবীতে যে শিশুদের অধিকার থেকে শুরু করে শিশু রক্ষা বা শিশুদের সুরক্ষায় ভূমিকা পালন করে যাচ্ছে। ইউনেস্কো সারা পৃথিবীর ওয়ার্ল্ড হেরিটেজ সাহিত্য ইতিহাস ঐতিহ্য রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। ইউএনডিপি বিশ্বের বিভিন্ন দেশে বিশেষত তৃতীয় দেশগুলোতে
বিভিন্ন সময় কিন্তু অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইউএনডিপি। 18 নম্বর যে প্রশ্নটা আছে, বর্তমানে জানুয়ারি 2025 বিশ্বের কতটি দেশে বাংলাদেশের জন্য দ্বৈত নাগরিকের সুযোগ রয়েছে? বাংলাদেশের জন্য 110টি দেশে দ্বৈত নাগরিকের সুযোগ রয়েছে। দ্বৈত নাগরিক মানে আপনি একই সাথে বাংলাদেশ প্লাস কানাডার নাগরিকত্ব পেতে পারবেন, ইউকে নাগরিকত্ব পেতে পারবেন, যুক্তরাষ্ট্র কিংবা এই যে 100 দেশটা আছে এই 100 দেশটায় দেশের যে কোনো দেশে নাগরিকত্ব আপনি গ্রহণ করতে পারবেন। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত 18টা প্রশ্ন আলোচনা করলাম। টোটাল আজকে আমরা 100টা প্রশ্ন, ম্যারাথন ক্লাসের 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু 2024 সালের সুপার প্রশ্ন। 19 নম্বর যে প্রশ্নটা আছে, দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? বাংলাদেশের কততম, আমার লাস্টটা ভুলে গেছি, মেবি 53তম নদীবন্দর সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। 53 নাকি 44 ভুলে গেছি। যাই হোক, সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর এটা বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর এবং এটা কিন্তু উপকূলীয় নদীবন্দর। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নদীবন্দর বা নদ নদী থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। 20 নম্বর যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হলো আমাদের বাংলাদেশ। খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বা আন্তর্জাতিক যে কলেরা গবেষণা কেন্দ্র, যেটা সদর দপ্তর কিন্তু বাংলাদেশেই। এরপর 21 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশে কিন্তু এই বিমস্টেক বা এই যে উদারাময় গবেষণা কেন্দ্র অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কিন্তু আছে। এবং প্রশ্নটা এইভাবে আসে, নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে নয় অথবা বাংলাদেশে? এভাবে কিন্তু আসতে পারে। বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত? বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক? খুলনার মানুষ একটু কনফিউজড হয়ে যেতে পারে, যদিও এটা চট্টগ্রামে। খুলনায়ও জাতিসংঘ শিশু পার্ক আছে, কিন্তু ওইটা না, এটা কিন্তু জাতিসংঘ পার্ক, জাতিসংঘ শিশু পার্ক না। আর চট্টগ্রামের যে জাতিসংঘ শিশু পার্কটা ছিল, এই জাতিসংঘ শিশু পার্কের সম্প্রতি নতুন নামকরণ করা হয়েছে জুলাই স্মৃতি উদ্যান, যে কারণে কিন্তু এটা বর্তমান সময়ে খুবই আলোচিত। এই জাতিসংঘ চট্টগ্রামের জাতিসংঘ শিশু পার্কের বর্তমান নামকরণ কি করা হয়েছে? জুলাই স্মৃতি উদ্যান। তাহলে কোন পার্কটিকে জুলাই স্মৃতি উদ্যান নামকরণ করা হয়েছে? জাতিসংঘ পার্ক চট্টগ্রাম। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? বরগুনাতে অবস্থিত, বরগুনা। 23 নম্বর যে প্রশ্নটা আছে, দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কি? সুখী। সুখী দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবার নাম। 24 নম্বর যেটা আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভুট্টা উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি? রিপোর্ট সমীক্ষা থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে, এটা রাইট আনসার হলো দিনাজপুর। ভুট্টা উৎপাদনে 2023-24 শীর্ষে আছে দিনাজপুর। রিপোর্ট সমীক্ষা থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে, সো আপনাদের করণীয় হলো রিপোর্ট সমীক্ষাগুলো সুন্দরভাবে দেখে নেওয়া। শুধুমাত্র বাংলাদেশের রিপোর্ট সমীক্ষা না, ওয়ার্ল্ড ওয়াইড কোথায় কি ঘটে যাচ্ছে, কোন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত, শীর্ষে কে আছে, সর্বনিম্ন কে আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। আচ্ছা, 25 নম্বর যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গত 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার ছিল কত? মুদ্রাস্ফীতির হার ছিল 10.89%, খুবই বেশি। মুদ্রাস্ফীতির এই হারটা কিন্তু নর্মালের থেকে অনেক বেশি। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতি বলতে মুদ্রা বা টাকার সরবরাহ বৃদ্ধি পায় এবং যে কারণে পণ্যের দাম বেড়ে যায়, মানুষের কাছে টাকা থাকে কিন্তু সেই টাকা দিয়ে দেখা যায় খুব একটা বেশি পণ্য পাচ্ছে না, তার বিনিময়ে অনেক বেশি টাকা কিন্তু খরচ করতে হচ্ছে। তো বাজারে বেশি পরিমাণ টাকার সরবরাহ বা সাপ্লাই হওয়ার যে নেগেটিভ ফল, সেটাই কিন্তু মুদ্রাস্ফীতি। এরপর 26 নম্বর যে প্রশ্ন আছে, ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের নতুন সংস্করণ চালু করেছে কোন সংস্থা? ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল এটার নতুন সংস্কার চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা। এটা মূলত ক্ষুদ্র এবং কুটির শিল্প নিয়ে কাজ করে। ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল। বর্তমানে বিশ্বের বৃহত্তম জল বিদ্যুৎ প্রকল্প কোনটি? জল বিদ্যুৎ প্রকল্প হলো থ্রি গর্জেস বাঁধ। থ্রি গর্জেস বাঁধ এটি চীন তৈরি করেছে এবং বর্তমান বিশ্বের বৃহত্তম জল বিদ্যুৎ প্রকল্প। আচ্ছা, 28 নম্বর যে প্রশ্নটা আছে, 2024 সালে বাংলাদেশে প্রবাসীদের আয় কত ছিল? বাংলাদেশের প্রবাসীদের আয় ছিল 2670 কোটি ডলার। এটা কিন্তু ডলার, কল্পনা করেন, এটা কিন্তু ডলার। বাংলাদেশতে বৈদেশিক বলতে যে প্রবাসীদের উপর কতটা বেশি ডিপেন্ডেন্ট বা প্রবাসীদের আয়ের উপর কতটা বেশি ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু 2024 সালে প্রবাসীদের আয় প্রমাণ করে যে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে কতটা ভূমিকা রাখতে পারে। তবে সবথেকে ভালো হয় যদি আমরা দক্ষ এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত প্রবাসী যদি আমরা
ইউরোপিয়ান দেশগুলো, মালয়েশিয়া কিংবা মিডল ইস্টের দেশগুলোতে সরবরাহ করতে পারি, তাহলে আয় আমাদের আরও অনেক কিন্তু বৃদ্ধি পাবে। 2024 সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় অ্যামাজন বনে প্রথমবারের মতো কোন আদিবাসী ধরা পড়েছে? সম্প্রতি কিন্তু অ্যামাজনের বনে নতুন একটা আদিবাসী ধরা পড়েছে। সেই আদিবাসীটার নাম হলো মাসাকো। যদিও এটা এর আগেও একবার ধরা পড়েছিল, কিন্তু এবার মাসাকোদের অবস্থান এবং তাদের কার্যক্রম সম্পর্কে সবথেকে বেশি তথ্য পাওয়া গেছে। 30 নম্বর যে প্রশ্নটা আছে, নিচের কোন গুচ্ছের সবগুলো রাষ্ট্র দোদুল্যমান রাজ্য বা সুইং স্টেট নামে পরিচিত? সুইং স্টেট আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা রাইট আনসার হলো খ, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইনা। এই রাজ্যের তিনটাই কিন্তু সুইং স্টেট। আর ক নম্বর অপশানের উইসকনসিন, এটাও কিন্তু সুইং স্টেট, মানে একটা। আর গ নম্বর অপশানের মিশিগান সুইং স্টেট। আর ঘ নম্বর অপশানের হলো পেনসিলভানিয়া এবং জর্জিয়া, এটাও কিন্তু সুইং স্টেট। তার মানে আমরা কয়টা টোটাল সুইং স্টেট দেখতে পেলাম? পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইন এবং উইসকনসিন। টোটাল আমরা কিন্তু 7টা সুইং স্টেট কিন্তু আমরা দেখতে পেলাম। এবং আমেরিকার এই 7টা রাজ্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অন্যান্য রাজ্যগুলোতে কে প্রেসিডেন্ট বা কে বেশি ভোট পেতে যাচ্ছে বা সবগুলো ইলেকট্রাল কলেজ কার হতে যাচ্ছে, এটা কিন্তু জরিপ সমীক্ষার মাধ্যমে জানা যায়। কিন্তু সুইং স্টেট যেগুলো আছে এইগুলাতে কিন্তু জরিপের মাধ্যমে আগে থেকে পূর্বাভাস দেওয়া যায় না যে এখানে কে জয়ী হতে যাচ্ছে, যে কারণে এগুলোকে কিন্তু দোদুল্যমান রাজ্য হিসাবে অভিহিত করা হয়েছে। আচ্ছা, এরপর 31 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি কোন খাদ্যে শেরপুরের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে? শেরপুরের খাদ্য ছানার পায়েস, এটা কিন্তু জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। 32 নম্বর যে প্রশ্নটা আছে, ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ড উইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহারের প্রস্তাব কে বাতিল করে দিয়েছে? তো বাংলাদেশকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিআরটিসি। এরপরে যে প্রশ্নটা আছে 33 নম্বর যে প্রশ্নটা, সাহিত্যে নোবেল জয়ী হ্যান ক্যাং সম্প্রতি সামরিক শাসনকে কি বলে অভিহিত করেছেন? তো এশিয়ার প্রথম মহিলা ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, হ্যান ক্যাং, তিনি কিন্তু সামরিক শাসনকে বোম শেল হিসেবে আখ্যায়িত করেছে এবং এটা অবশ্যই দক্ষিণ কোরিয়ার সামরিক শাসন। আপনারা হয়তো জানেন সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় কিন্তু সামরিক শাসন জারি হয়েছে এবং যেটাকে সাহিত্যে নোবেল বিজয়ী হ্যান ক্যাং রীতিমতো বোম শেলের সাথে তুলনা করেছেন। 34 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে। প্রবাসীদের সম্মানে মালয়েশিয়া প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024। প্রবাসীদের সম্মানের জন্য কিন্তু এটা প্রথমবারের মতো মালয়েশিয়ায় এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে। 36 নম্বর যে প্রশ্নটা আছে, ঢাকা রিপোর্টার্স ইউনিট সাহিত্য পুরস্কার 2024 মননশীল প্রবন্ধ এবং গবেষণায় কে পুরস্কার পেয়েছে? তো জাকির হোসেন মননশীল প্রবন্ধ এবং গবেষণায় কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাহিত্য পুরস্কার পেয়েছে। আচ্ছা, এরপর 37 নম্বর যে প্রশ্নটা আছে, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এশিয়ার ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার 2024 কোন সংস্থা পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা পেয়েছিল অধিকার বা রাইট নামে একটা অর্গানাইজেশন। 38 নম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনীতে যুক্ত হয়েছে হলো মেম্বার অব দ্য ডিসিপ্লিনারি ফোর্স। 39 নম্বর যেটা প্রশ্ন আছে, আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড করেছে কোন দল? সম্প্রতি আইভরি কোস্ট মাত্র 9 রানে অল আউট হয়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের ইতিহাসে কিন্তু সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড গড়েছে। এরপর 40 নম্বর যে প্রশ্ন, 24 নভেম্বর 2024 তারিখে ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক জোটের মর্যাদাপূর্ণ সদস্য হয়েছে কোন দেশ? অবশ্যই আমাদের বাংলাদেশ না হলে আমরা কেন এটা পড়তে যাব। 41 নম্বর যে প্রশ্ন, নতুন প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছে কে? নতুন নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নির্বাচন পেয়েছে এএম নাসির উদ্দিন। একেএম নুরুল হুদা আগে ছিল, মাহবুব তালুকদার কমিশন ছিল, কবিতা খানম যিনি প্রথম মহিলা কমিশনার নির্বাচন কমিশনের। এবং নির্বাচন কমিশনার কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশে অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, তার মধ্যে কিন্তু এটা একটি। মার্ক রুবিওকে প্রেসিডেন্ট ট্রাম্প কোন পদে মনোনয়ন দিয়েছে? পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।
আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হলেন কিন্তু মার্ক রুবি, অর্থাৎ 20 তারিখের পরে, 20 জানুয়ারির পরে। আচ্ছা, এরপরে 43 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশে বর্তমানে বিশ্বের কতটি দেশে ঔষধ রপ্তানি করে? তো বাংলাদেশ বর্তমানে 157টি দেশে ঔষধ রপ্তানি করছে। কোথাও কোথাও কিন্তু 156টিও আছে, ঠিক আছে, 156টিও আছে, 57টিও আছে, তবে 57টা বেশিরভাগ জায়গায় দেওয়া আছে। এবং বাংলাদেশের এর আগে যে সরকার ছিল, এখানে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু 157টা দেশে রপ্তানির কথা বলেছিল। 44 নম্বর, প্রেসিডেন্ট ট্রাম্প কাকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে? আগে দেখেছি আমরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কে নিয়োগ পেয়েছে, এবং যাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু বলা হয় সেক্রেটারি অব দ্য স্টেট, এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছে কিন্তু পিট হেগসেথ। আচ্ছা, এইখানে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য একটা কথা বলি। দেখো, আমরা জানি যে তোমাদের অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা আছো যারা হয়তো গ্রামের একদম প্রত্যন্ত জায়গা থেকে ক্লাসগুলো করো, বা ক্লাসগুলো ডাউনলোড করে নিয়ে এসে তারপর বাসায় এসে ক্লাসগুলো করো। তোমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তো এমন সীমাবদ্ধতার লাইফ কিন্তু আমরাও পার করে এসেছি। সো এই সীমাবদ্ধতাগুলোকে জয় করে তোমাকে একটা ভালো কিছু করতে হবে, বা সীমাবদ্ধতার মধ্য থেকেও তোমাকে ভালো কিছু করতে হবে, তাই না? সো সেই দিক থেকে কিন্তু আমরা তোমাদেরকে কন্টিনিউয়াসলি অ্যাডমিশন রিলেটেড সকল ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি। আমরা জানি যে তোমরা সবাই কিন্তু আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবে না, এবং এটা কখনো হওয়া উচিতও না। সো তোমাদের যাদের সামর্থ্য নাই তারা আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে, এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করো, এবং আমরা তোমাদেরকে এই ফ্রি সাপোর্টটা কিন্তু দিয়ে যাব। এই জন্য দিয়ে যাব, তোমরা হয়তো জানো আমি যতটা সাম্প্রতিক প্রশ্ন এখনো পর্যন্ত আলোচনা করেছি ইউটিউবে, এতটা গোছালো সাম্প্রতিক প্রশ্ন আমার মনে হয় কেউই আলোচনা করেনি। এই প্রশ্নগুলো কিন্তু একান্তই আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদের প্রশ্ন। তারপরেও আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো এই জন্য দিচ্ছি যেন তোমরা একটা গোছালো সাপোর্ট যেন তোমরা পেয়ে যাও। অন্তত তোমরা আমাদের স্টুডেন্ট হিসেবে আমরা যেন তোমাদেরকে কোনো সাপোর্ট প্রোভাইড করতে পারি। কারণ তোমরা যারা রেগুলারলি আমাদের ক্লাস করো, হয়তো তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, কিন্তু অবশ্যই তো তোমরাও আমাদের শিক্ষার্থী। সো সেই জায়গা থেকে আমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে, এবং আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশনের দিন পর্যন্ত, বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিন পর্যন্ত কিন্তু আমরা তোমাদেরকে সাপোর্ট প্রোভাইড করে যাব। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। ইনশাল্লাহ তোমাদের বেস্ট সাপোর্ট প্রোভাইড করার জন্য অ্যাডমিশন মেন্টর সবসময় প্রস্তুত থাকবে। তোমরা শুধু বেস্ট করো, তোমার সেরাটা দেখাও, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমার পিতামাতা, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজনের মুখ উজ্জ্বল করো। ইনশাল্লাহ ফ্রিতে যত সাপোর্ট প্রোভাইড করা যায় সব কিছু সাপোর্ট অ্যাডমিশন মেন্টরস তোমাকে প্রোভাইড করে যাবে। আর যার সামর্থ্য আছে বা যে চাচ্ছ যে এক্সক্লুসিভ ইন্টেন্সিভ কেয়ারে থাকবে, এক্সক্লুসিভ শিটগুলো নিয়ে প্রিপারেশান রাখবে, তারা কিন্তু আমাদের সাথেও থাকতে পারো ইন্টেন্সিভ কেয়ারে। নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2024-এর শীর্ষ 40 গ্লোবাল ফাইনালিস্টে স্থান পেয়েছে বাংলাদেশের কোন দল? তো টিম ইকোরেঞ্জাস খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2024-এর শীর্ষ 40 গ্লোবাল ফাইনালিস্টে কিন্তু স্থান করে নিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 46 নম্বর যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যেটাকে বলা হয় IOM, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, বাংলাদেশের নতুন মিশন প্রধান কে? নতুন মিশন প্রধান হলেন ল্যান্স বোনেউ। এরপর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে? 21শে নভেম্বর, কিছুদিন আগেই কিন্তু এটা পালিত হলো। 48 নম্বর যে প্রশ্ন, বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছে কে? তো নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছে বাহারুল আলমের কথা যখন চলে আসে, যারা পিনাকি ভট্টাচার্যের ভিডিও আপনারা দেখেন তারা হয়তো জানেন যে তিনি খুব দারুণভাবে বলে যে বাহার ভাই আমার খুব ক্লোজ লোক। যাই হোক, 49 নম্বর যে প্রশ্নটা আছে, রাজনৈতিক ঝুঁকি এবং অস্থিরতার কারণে মুডিস বাংলাদেশের ঋণমান কমিয়ে কত নম্বর অবস্থানে নিয়ে এসেছে? তো বাংলাদেশের ঋণমান কমিয়ে কিন্তু B2+ অবস্থানে নিয়ে এসেছে। 50 নম্বর যে প্রশ্ন, বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে কে? দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। বিমস্টেকের সদর দপ্তরও কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে কোন দেশে? বাংলাদেশ সম্প্রতি নেপালে কিন্তু বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট এটা বাংলাদেশের। এই জন্য বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট, কারণ তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ভারতের পরে প্রথম বাংলাদেশ যারা নিজেদের দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে রপ্তানি করছে, এবং নেপালের রপ্তানি করার মাধ্যমে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ খাতে রপ্তানির জগতে কিন্তু পদার্পণ করেছে।
এরপর 52 নম্বর যে প্রশ্নটা আছে, প্রেসিডেন্ট ট্রাম্প কাকে আমেরিকান গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে? তুলসী গ্যাবার্ড, ভারতীয় বংশোদ্ভূত ইস্কনের একটি সদস্য এবং তার খুব উল্লেখযোগ্য এবং খুব নোটিশেবল ভূমিকা কিন্তু আছে তুলসী গ্যাবার্ড। 53 নম্বর যে প্রশ্নটা আছে, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার? সম্প্রতি কিন্তু 10 বছরের জন্য কর অব্যাহতি দিয়েছে। 54 নম্বর যে প্রশ্নটা আছে, দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নতুন নাম কি হতে যাচ্ছে বা কি হয়েছে? জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 54 নম্বর যে প্রশ্নটা আছে। 55 নম্বর যে প্রশ্নটা আছে, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অন্তর্বর্তী সরকার ইউএনডিপির সাথে কি হচ্ছে, প্রথমবারের মতো কি চালু করতে যাচ্ছে? অরেঞ্জ বন্ড নামে কিন্তু একটা বন্ড চালু করতে যাচ্ছে। 56 নম্বর যে প্রশ্নটা আছে, বিমস 2024 এর অত্যাধুনিক পণ্য প্রদর্শন করেছে কোন প্রতিষ্ঠান? এনার্জি প্যাক অত্যাধুনিক পণ্য প্রদর্শন করেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি কবে ঘোষণা করা হয়? জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয়েছে 8ই সেপ্টেম্বর। তারিখগুলো মনে রাখা একটু কঠিন, একটু বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনারা তারিখগুলো মনে রাখার একটু চেষ্টা করবেন। 58 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে শপথ গ্রহণ করে? 8ই আগস্ট। 5ই আগস্টের পরে 3 দিন পরে। সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল সোয়াবিনের নতুন জাত কোনটি? জব ক্যান্ডিডেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জব ক্যান্ডিডেট প্লাস রাজশাহী ইউনিভার্সিটির জন্য, কারণ রাজশাহী ইউনিভার্সিটিও কিন্তু শিল্প কৃষি থেকে এই ধরনের প্রশ্নগুলো করে এবং জব ক্যান্ডিডেটদের জন্য এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিইউ সোয়াবিন 5। 60 নম্বর যে প্রশ্নটা আছে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর কোথায় রূপান্তর করা হবে? গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, গণভবন, কারণ সেখানেই কিন্তু সবথেকে বেশি স্মৃতি কিন্তু জড়িত। 2024 সালে সাহিত্যে নোবেল পাওয়া উপন্যাসের নাম কি? দ্য ভেজিটেরিয়ান। দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং এশীয় প্রথম মহিলা যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, হ্যান ক্যাং, তিনি কিন্তু ভেজিটেরিয়ান উপন্যাসের কারণে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এটা কিন্তু 2007 সালে যখন প্রকাশিত হয় তারপরে কিন্তু ম্যান বুকার পুরস্কার লাভ করে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কতটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে? 8টি, সবগুলোই কিন্তু শেখ মুজিবুর রহমানের পরিবার সম্পর্কিত। 63 নম্বর, চলতি বাজেটে ভাতাভোগীদের জন্য কত টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে? 10,100 কোটি। 64 নম্বর, বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ কে? ফিল সিমন্স বাংলাদেশ ক্রিকেট দলের একটি নতুন কোচ, যিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এক সময় ওপেনার। আর ওয়েস্ট ইন্ডিজ বলতে কিন্তু নির্দিষ্ট কোনো দেশকে বোঝায় না। ওয়েস্ট ইন্ডিজ হলো একটা ফেডারেশন যেখানে কিন্তু আটলান্টিক মহাসাগরের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র একীভূত হয়ে কিন্তু এই ফেডারেশনটা গঠন করেছে। 2024 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে কতজন ব্যক্তি? নোবেল পুরস্কার পেয়েছে 3 জন ব্যক্তি অর্থনীতিতে। 66 নম্বর যে প্রশ্নটা আছে, 21শে আগস্ট 2024 কোন দেশ WIO এর 165তম সদস্য লাভ করেছে? কমোরেস। এবং কমোরেস কততম সদস্য পদ লাভ করেছে? 165তম। এরপর আমাদের 68 নম্বর যে প্রশ্নটা আছে, জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10ই সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পেয়েছিলেন কোন দেশ? ফিলিস্তিন কিন্তু সাধারণ পরিষদে আসন পেয়েছিলেন, যদিও ফিলিস্তিনের কথা বলার বা ভোট প্রদানের কোনো অধিকার ছিল না, কিন্তু তিনি কিন্তু আসন পেয়েছিলেন। সো এটা একটা ফিলিস্তিনের মোটামুটি একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট। 69 নম্বর যে প্রশ্নটা আছে, ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি Shift4 এর প্রতিষ্ঠাতাকে? জ্যারেড আইজ্যাকম্যান। 70 নম্বর যে প্রশ্নটা আছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার। 71 নম্বর যে প্রশ্নটা আছে, কে 2024 সালে মহিলাদের ব্যালন ডিয়ার জিতেছে? আইতানা বোনমাটি, স্পেনের বার্সেলোনা। এবং স্পেনের বার্সেলোনিয়ার রাজধানী কিন্তু কাতালোনিয়ার রাজধানী কিন্তু বার্সেলোনা, এবং এই কাতালোনিয়া স্পেনের কিন্তু একটি স্বাধীনতাকামী প্রদেশ। এবং যুক্তরাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়া, এবং ক্যালিফোর্নিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর কিন্তু লস অ্যাঞ্জেলেস, যেখানে কিন্তু সম্প্রতি বলা যায় পৃথিবীর ইতিহাসে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড বা দাবানল কিন্তু সংঘটিত হয়েছে। এবং এই ক্যালিফোর্নিয়াও কিন্তু যুক্তরাষ্ট্রের একটি স্বাধীনতাকামী প্রদেশ। পোপ ফ্রান্সিস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোমে কোন ক্লাব চালু করেছেন? হলো পোপ ফ্রান্সিস ইউনুস 30 ক্লাব। 74 নম্বর যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর কে? মোহাম্মদ তাজুল ইসলাম।
75 নম্বর যে প্রশ্নটা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ দূতকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্প্রতি বিশেষ সহকারী হিসেবে কে নিয়োগ পেয়েছেন? ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে। 76 নম্বর যে প্রশ্নটা আছে, দেশের প্রথম পোষ্য কোটা ইস্যুতে কবর রচিত হয় কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কবর রচিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নটা আসলেও আসতে পারে। 77 নম্বর যে প্রশ্নটা আছে, দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে? 18 আগস্ট 2024। 78 নম্বর যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান S&P গ্লোবাল তথ্য S&P গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম রেটিং ক্রেডিট রেটিং কত? B+। 69 নম্বর যে প্রশ্নটা আছে, দ্য কনভেনশন অন অ্যাবলিশিং দ্য রিকোয়ারমেন্ট অফ লিগালাইজেশন অফ ফরেন পাবলিক ডকুমেন্ট এ বাংলাদেশে পক্ষভূত হয় কবে? 29 জুলাই 2024। বাংলাদেশ এই কনভেনশনের অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের কিন্তু অনেক বাংলাদেশি বিশেষত যারা প্রবাসী তাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে। মানে এই কনভেনশনে যুক্ত হওয়ার মাধ্যমে এখন যদি কোনো বাংলাদেশি বাংলাদেশ থেকে যদি কোনো ডকুমেন্ট সত্যায়িত করে, তাহলে ওই ডকুমেন্টটা এবং এই কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোতে আর সত্যায়িত করা লাগবে না। এর আগে কি করতে হতো? বাংলাদেশ থেকে ডকুমেন্ট সত্যায়িত করতো, আবার মালয়েশিয়া কিংবা সৌদি আরব বা অন্যান্য দেশগুলোতে যেও কিন্তু ডকুমেন্টগুলো সত্যায়িত করতে হতো। সম্প্রতি এই কনভেনশনে কিন্তু যুক্ত হওয়ার মাধ্যমে নতুন করে কিন্তু আর সত্যায়িত করার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, এরপর 80 নম্বর যে প্রশ্নটা আছে, সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয়েছে কবে? কবে বাতিল করা হয়েছিল? এই দিন কিন্তু 3রা আগস্ট 2024। এই দিন কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা ঘটেছিল। প্রধানমন্ত্রীর দপ্তরে কিন্তু ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল গণভবন, সার্বজনীন স্কিম কিন্তু বাতিল করা দেওয়া হয়েছিল, আরও অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছিল। 81 নম্বর যে প্রশ্ন, শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের নতুন জাত, আচ্ছা এটা মনে হয় আগেই আলোচনা করেছি, BU সয়াবিন 5। 82 নম্বর, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে? আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। অন্তর্বর্তীকালীন সরকারে কতজন নারী উপদেষ্টা রয়েছে? 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা রয়েছে 4 জন। 84 নম্বর যে প্রশ্নটা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট গঠিত হয়েছিল কবে? 1 জুলাই 2024। 85 নম্বর যে প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে ছক্কায় ডাবল সেঞ্চুরি করেন কে? ছক্কায় ডাবল সেঞ্চুরি করেছে মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটে। 86 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান, এবং অ্যাটর্নি জেনারেল কিন্তু বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা। প্রশ্নটা আসে, বাংলাদেশের বা দেশের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে? অবশ্যই অ্যাটর্নি জেনারেল, নট প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস। সো এটা মনে রাখতে হবে। 87 নম্বর যে প্রশ্নটা আছে, ত্রিপুরার ডুমুর বাঁধ কোন নদীর উপর নির্মিত করা আছে? গোমতী নদীর উপর। এবং এই গোমতী নদী কিন্তু গোমতী নদীর তীরেই কিন্তু কুমিল্লা শহর গড়ে উঠেছে, এবং কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদী। গোমতী এমন একটা নদী যেখানে কিন্তু কোনো জোয়ার ভাটা হয় না। গোমতী নদী নিয়ে কিন্তু অনেক ইনফরমেশন আছে। গোমতী নদীটা এই জন্য এখন গুরুত্বপূর্ণ, কারণ এই গোমতী নদীর কারণেই কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পরে কিন্তু ভয়াবহ একটা রাজনৈতিক বন্যা কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, 88 নম্বর যে প্রশ্নটা আছে, 8 আগস্ট 2024 ক্রিপ্টোকারেন্সির মাইকিং বৈধতা করেছে কোন দেশ? রাশিয়া ক্রিপ্টোকারেন্সির মাইকিং কিন্তু বৈধতা করেছে। 89 নম্বর যে প্রশ্নটা আছে, 2024 সালে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হয়েছিলেন টিম ওয়ালেস। 5 নভেম্বর 2024 এম.এ মুহিত কোন পর্বত জয় করে? 5 নভেম্বর 2024 থরংলা নেপালের একটি পর্বত কিন্তু জয় করেছে। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানে রাষ্ট্রদূত গ্রহণ করেছে? আফগানিস্তানের বর্তমান যে সরকার আছে এই সরকারের রাষ্ট্রদূত গ্রহণ করেছে চীনের পর কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত কিন্তু আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করেছে। 92 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসাবে কাকে সংযুক্ত আরব আমিরাতে মনোনয়ন করা হয়েছে? মাওলানা বদির উদ্দিন হাক্কানি। মাওলানা বদির উদ্দিন হাক্কানি কিন্তু আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করবেন। 93 নম্বর যে প্রশ্নটা আছে,
ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী হলো নুসান্তারা এবং খুব রিসেন্টলি কিন্তু এই নুসান্তারায় ইন্দোনেশিয়ার উচ্চ পর্যায়ের মন্ত্রী পরিষদের বৈঠক কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। 94 নম্বর যে প্রশ্নটা আছে, 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান শুরু করে? কুরস্ক। ইউক্রেনের সেনারা কিন্তু রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান শুরু করে? প্রশ্নটার গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ আমরা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে দেখেছি রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের বিভিন্ন ভূখণ্ডে কিন্তু আক্রমণ চালাচ্ছে, কিন্তু ইউক্রেনের সেনারা কিন্তু রাশিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে এবং সেই ভূখণ্ডের নাম হলো কুরস্ক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা অ্যাডমিশনে আসার সম্ভাবনা 95%, যে কোনো জায়গায় চলে আসতে পারে। 95 নম্বর যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়। 96 নম্বর যে প্রশ্নটা আছে, 19 আগস্ট 2024 ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি, ভারতে। 97 নম্বর যে প্রশ্নটা আছে, ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? আব্বাস আরাকচি ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এরপর 98 নম্বর যে প্রশ্নটা আছে, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? তো সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম হলো পেতংতার্ন সিনাওত্রা। খুবই অদ্ভুত নাম কিন্তু। 99 নম্বর যে প্রশ্নটা আছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে? আফ্রিকার বতসোয়ানায়। তো আফ্রিকায় কিন্তু অসংখ্য হীরার খনি আছে, তারপরে যত প্রকার মূল্যবান ধাতু আছে সব ধাতুর খনি কিন্তু আফ্রিকা মহাদেশে আছে, এবং যেগুলো লুটে পেটে শোষণ করে খাচ্ছে কিন্তু ইউরোপ এবং আমেরিকার দেশগুলো। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরে বিডিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর নাম কি? তান সুসান। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক কোথায়? সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহী নাম হলো তান সুসান। আচ্ছা, আজকে যে 100টা প্রশ্ন দিলাম, আমার মনে হয় প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে খুবই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, এবং আসলেই কিন্তু প্রশ্নগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের প্রশ্নগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্নগুলো চলে আসে। সো আজকের আলোচনাটা আমরা এই পর্যন্ত শেষ করব। আর যারা আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে ইচ্ছুক, তারা আমাদের যে নাম্বারটা আছে ডেসক্রিপশন বক্স প্লাস স্ক্রিনে যে নাম্বারটা আছে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।